আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লার্নার্স অ্যারিজোনাতে। আজকে আমরা টপিক 7 নিয়ে আলোচনা করব। উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যায় টপিক 7, যাতে আছে মাইটোকন্ড্রিয়া। তো আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিই, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বলতে গেলে প্রতিটা জীবকোষেরই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা জানি জৈবিক কাজের যে শক্তি সরবরাহ করা, শক্তি উৎপাদন করা, এই সব কিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়ে থাকে। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু শক্তিঘর বা পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। তাহলে আমরা বলতে পারি সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুতে যাবতীয় কোষের শক্তি উৎপাদন যাবতীয় যত প্রক্রিয়া আছে, যেমন ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংগঠিত হয়ে থাকে, সেই অঙ্গাণুকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া বলে থাকবো। এখন মাইটোকন্ড্রিয়া আসলে কোত্থেকে আসলো, কে প্রথম দেখেছেন? তো বিজ্ঞানী কার্ল বেন্দা সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। এরপরে বিজ্ঞানী অল্টম্যান এর আরেকটা নাম দেন বায়োপ্লাস্ট। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানী কার্ল বেন্দা 1897-এ মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। এবং পরবর্তীতে বিজ্ঞানী অল্টম্যান 1890-তে এর নাম দেন বায়োপ্লাস্ট। এরপরে আমরা যদি বলি মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি সম্পর্কে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে বিভাজনের মাধ্যমে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি হতে পারে। একটি কোষে যদি একটি মাইটোকন্ড্রিয়া থাকে সাপোজ, তাহলে কোষ বিভাজনের সময় মাইটোকন্ড্রিয়াটাও কিন্তু বিভাজিত হতে পারবে। এবার যদি আমরা বলি সংখ্যার কথা, প্রতিটি কোষে কী পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে একটি কোষে 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তবে এটা ভ্যারি করে কোষ থেকে কোষে। যকৃত কোষে দেখা যায় 1000 বা তার থেকে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে একটি কোষে। এছাড়া দেখা যায় যে অ্যামিবাতে এর থেকে বেশি সংখ্যকও মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা যদি উৎপত্তির কথা বলি, সাধারণত একটি কোষ যখন বিভাজিত হয়, বিভাজনের মাধ্যমে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। একটি কোষে যদি একটি মাইটোকন্ড্রিয়া থাকে সাপোজ, তাহলে দেখা যাবে যে কোষ বিভাজনের সময় এদের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাবে। এখন দেখা যায় একটা কোষে এক এক সংখ্যক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া একটি কোষে থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে যকৃত কোষের পরিমাণটা অনেক বেশি। একটি কোষে 1000 পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকতে পারে বা ততোধিক, আর অ্যামিবাতে তার থেকেও বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। তো এখন আমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আগে দেখে নিই মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা কীরকম। আমরা আগে এখানে একটা মাইটোকন্ড্রিয়া এঁকে নিই। আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বিস্তরী লেয়ার দ্বারা আবৃত এবং এর ভিতরে কিন্তু একটা আবরণী আছে। আমরা এদের নামকরণ করব এখন, যে কোনটাকে কি বলে। আমরা আগে ছবিটা এঁকে নিই। আঁকতে আঁকতে বলা যায়, যেমন আমরা যদি প্রথমে কথা চিন্তা করি মাইটোকন্ড্রিয়াতে আসলে কী কী দেখা যায়। মাইটোকন্ড্রিয়াতে ভৌত গঠন সম্পর্কে প্রথমে দেখা যায় হচ্ছে বাইরের মেমব্রেন বা আবরণী। আমরা যদি আবরণীর কথা বলি, আবরণীতে আমরা কি দেখতে পাচ্ছি? আবরণীতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিনের বাইলেয়ার দ্বারা আবৃত। তার মানে এই যে আমাদের এই প্রোটিনটা,
এই যে আমাদের লেয়ারটা, এটাকে আমরা কি বলবো? বাইরের মেমব্রেন। বাইরের মেমব্রেন। এই বাইরের মেমব্রেনটাই তৈরি হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা। লিপোপ্রোটিনের ধারা। তাহলে আমরা বলতে পারি যে আবরণীতে এই যে একটি মাইটোকন্ড্রিয়ার বাইরের যে মেমব্রেনটা সেটা লিপোপ্রোটিনের বাই লেয়ার, দুইটা লেয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি বাইরের মেমব্রেনটা মসৃণ, কোনো খাঁজ নেই, কিন্তু ভিতরের মেমব্রেনটাতে খাঁজ রয়েছে। এই বাইরের মেমব্রেনটা কি করবে? এই বাইরের মেমব্রেনটা বিভিন্ন ক্ষুদ্র অণু বা আয়ন ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে। এছাড়া বিভিন্ন সক্রিয় প্রোটিন থাকে যেগুলো হচ্ছে গিয়ে সক্রিয় ট্রান্সপোর্ট হিসেবে সহায়তা করে থাকে। তবে এই বাইরের মেমব্রেনে কোনো প্রকারে আমরা কি দেখতে পারবো না? বাইরের মেমব্রেনে কোনো প্রকারে এটিপি সিনথেসিস বা এটিপি তৈরির কোনো এনজাইম থাকে না। তাহলে আমরা বাইরের মেমব্রেন সম্পর্কে কি দেখতে পাচ্ছি? বাইরের মেমব্রেন হচ্ছে লিপোপ্রোটিন বাই লেয়ার থাকবে। বাইরের মেমব্রেন খাঁজবিহীন থাকবে। মূলত এর কাজ হচ্ছে ভেতরের অঙ্গাণুসমূহকে রক্ষা করা। ভেতরের অঙ্গাণুসমূহকে রক্ষা করা। তাহলে আমরা কি বলতে পারতেছি? যে ভেতরে যে অঙ্গাণুগুলো আছে এগুলোকে রক্ষা করা বাইরের মেমব্রেনের কাজ। এরপর আমরা কি বলতে পারি? যে বাইরের মেমব্রেন ক্ষুদ্র অণু বা আয়ন, ক্ষুদ্র অণু বা আয়ন ভেতরে প্রবেশ করাতে সাহায্য করে। এরপর আমরা কি বলতে পারি? এরপর আমরা বলতে পারি যে এখানে কিছু সক্রিয় প্রোটিন থাকে যা সক্রিয় ট্রান্সপোর্টে সহায়তা করে থাকে। তাহলে আমরা কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, তাহলে আমরা বলতে পারি কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে যা সক্রিয় ট্রান্সপোর্টে সহায়তা করে। আচ্ছা, গেল। এছাড়া কি আমরা বলেছি? এখানে কোনো এটিপি সিনথেস বা এটিপি তৈরি এনজাইম থাকে না। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে আমরা দুইটা মেমব্রেন দেখতে পাচ্ছি, এই যে দুইটা মেমব্রেনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে দুইটা মেমব্রেনের বা আবরণীর মধ্যে ব্যবধান হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। তাহলে আমরা কি দেখলাম? একটি মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটি দুইটি মেমব্রেন দ্বারা আবৃত। এই বাইরের আবরণীটার কাজ হচ্ছে ভেতরে অঙ্গাণুসমূহগুলোকে রক্ষা করা। এই যে বাইরের লেয়ারটা, এটা লিপোপ্রোটিন বাই লেয়ার দ্বারা তৈরি। এছাড়া বিভিন্ন অণু আয়নকে ভেতর থেকে বাইরে থেকে ভেতরে পাস করতে সাহায্য করে। এছাড়া এখানে কোনো এটিপি তৈরি কোনো এনজাইম থাকে না। আর এই যে লেয়ারের যে ব্যবধান তা হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। তাহলে আমরা বাইরের আবরণীটা পড়ে ফেললাম। এরপর আমরা কি দেখব? এরপর আমরা 2 নাম্বার যে টার্মটা দেখব সেটা হচ্ছে ভেতরের মেমব্রেন। ঠিক আছে, ভেতরের মেমব্রেন বা এটাকে আমরা বলবো প্রকোষ্ঠ। এরকম যেমন এটা হচ্ছে বাইরের মেমব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে ভেতরের মেমব্রেন। এই বাইরের মেমব্রেন এবং ভেতরের মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। ঠিক আছে, প্রকোষ্ঠ।
আচ্ছা, এখন আমরা আলোচনা করব প্রকোষ্ঠ নিয়ে। তাহলে আমরা প্রথমেই বলে নিলাম যে বাইরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেনের মধ্যখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে প্রকোষ্ঠ। ঠিক আছে, তার মানে প্রকোষ্ঠ বলা হয়, একে বলা হয় কেন্দ্রীয় অঞ্চল বা অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষটা কীরকম থাকে? অভ্যন্তরীণ কক্ষটা জেলির মতো থাকে, তার মানে এটাকে বলা হয় জেলির ন্যায় পদার্থ ধারা, এটা পুরোটা পূর্ণ থাকবে। ঠিক আছে, এই যে জেলির ন্যায় পদার্থ ধারা এটা যে পুরোটা পূর্ণ থাকে এর নামই হচ্ছে কি ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এই যে লেয়ারটা এর ভেতরের যে মেমব্রেন আছে এই মেমব্রেনের ভিতর যে জেলির মতো থকথকে লেয়ারটা এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমরা আবার বলি, বাইরের মেমব্রেন এবং ভেতরের মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে আমরা বলতেছি প্রকোষ্ঠ। এরপরে ভিতরে যে মেমব্রেনটা সেই মেমব্রেনটা হচ্ছে খাঁজযুক্ত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ভেতরের মেমব্রেনটা মাঝখানে ফাঁকা ফাঁকা, একে অভ্যন্তরীণ কক্ষও বলা হয়ে থাকে। এই ভেতরের মেমব্রেনের ভিতরে যে জেলির মতো পদার্থ দ্বারা পূর্ণ থাকে এই জেলির মতো পদার্থকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। এখন আমরা দেখব কি, এখন আমরা দেখব এই যে আমাদের প্রতিটা ভেতরের দিকে যে খাঁজটা থাকে একে বলা হয় ক্রিস্টি। আমরা এখন ক্রিস্টি দেখব। তার মানে আমরা বলতে পারি বাইরের মেমব্রেনটা কিন্তু সোজা, অথচ ভিতরের মেমব্রেনটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যবধানে ভেতর দিকে ভাঁজ হয়ে আছে। ভাঁজটা কিন্তু আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে আছে। ঠিক আছে, একে আমরা কি বলবো? ক্রিস্টি। এদের সংখ্যা এবং আকৃতি বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয়ে থাকে। এরা কি করতেছে, এরা পুরো কোষটাকে একটা অসম্পূর্ণ প্রকোষ্ঠতে ভাগ করতেছে। ভাগ করার কারণে এদের কি হচ্ছে, আন্তঃক্রিস্টি ফাঁকা স্থান, যেমন এখানে 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 আন্তঃক্রিস্টি ফাঁকা স্থান তৈরি হইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টির স্ট্রাকচার। তো আমরা যদি আবার বলি সেটা হচ্ছে বাইরের মেমব্রেনটা মসৃণ, বাইরের মেমব্রেনে কোনো খাঁজ নেই, ভেতরের মেমব্রেনে কিছু খাঁজ তৈরি হচ্ছে, সেই খাঁজগুলো আঙ্গুলের মতো প্রবর্তক তৈরি করতেছে একটা নির্দিষ্ট ব্যবধানে। এগুলো পুরোটা মাইটোকন্ড্রিয়াকে একটা আলাদা আলাদা প্রকোষ্ঠে ভাগ করে দিচ্ছে। এই যে ভাগ করার যে অংশটুকু এগুলাকে বলা হচ্ছে ক্রিস্টি। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অক্সিজম। অক্সিজমটা কি? অক্সিজম হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার যে আন্তঃঝিল্লির গায়ে কিছু সূক্ষ্ম দানা লেগে থাকে, এদেরকে বলা হচ্ছে অক্সিজম। তাহলে আমরা কি বলবো, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অক্সিজম। অক্সিজমটা আমরা আবার বলি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবরণীর ভিতরে এর দেয়ালে কিছু সূক্ষ্ম দানা বৃত্তাকার বোটার মতো লেগে থাকে, এদেরকে আমরা কি বলবো? অক্সিজম। ঠিক আছে, এরপরে আসি আমরা এটিপি সিনথেসিস। তার মানে এই যেগুলো এগুলো হচ্ছে এটিপি সিনথেসিস। আমরা যে ক্রিস্টির কথা বলেছি, এই ক্রিস্টির যে ক্রিস্টির একদম গায়ে কিছু বৃত্তাকার পদার্থ দেখা যায়, এগুলা হচ্ছে গিয়ে গোলাকার বস্তু। এই স্থানে এটিপি সিনথেসিস হয় এবং এতে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত ক্রিস্টি ব্যাপী কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিন্তু অবস্থান থাকে। তার মানে আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে এটিপি সিনথেসিস। আচ্ছা, তার মানে আমরা কি দেখলাম? এটিপি সিনথেসিস কি? ক্রিস্টির গায়ে বৃত্তাকার গোলাকার বস্তু যেখানে এটিপি সংশ্লেষিত হয় এবং এখানে ইলেকট্রন সারা ক্রিস্টি ব্যাপী কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বিদ্যমান থাকে। এরপরে আমরা দেখব ডিএনএ ও রাইবোজোম। ডিএনএ ও রাইবোজোমের মধ্যে আমরা দেখতে পারি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম বিদ্যমান। এই যে আমরা যদি বলি এটা হবে মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ডিএনএ। এটি আদিকোষেরও একটি বৈশিষ্ট্য। এর নিজস্ব যেহেতু বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে,
এবং এরা কোথায় থাকবে? এরা থাকবে ম্যাট্রিক্সে। এই ডিএনএটা থাকতেছে ম্যাট্রিক্সে। তাহলে আমরা যদি আবার এর ভৌত গঠনটা সম্পর্কে একটু চিন্তা করি, আমরা কি কি দেখতে পাচ্ছি? আবরণী দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই বাইরের লেয়ারটা। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ হচ্ছে ভেতরের মেমব্রেন এবং বাইরের মেমব্রেন মাঝখানে ফাঁকা যে জায়গাটা সেটা। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টি। ক্রিস্টি হচ্ছে ভেতরে যে খাঁজ খাঁজ আঙ্গুলের মতো প্রবর্ধক তৈরি করেছে, যেগুলো আলাদা আলাদা প্রকোষ্ঠ আকারে ভাগ হয়েছে, এগুলাকে আমরা বলতেছি ক্রিস্টি। এরপর আমরা দেখতে পাচ্ছি অক্সিজম। অক্সিজম হচ্ছে বৃত্তাকার কিছু বস্তু, যা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আন্ত আবরণ অন্তঃগাত্রে অতি সূক্ষ্ম সূক্ষ্ম দানার মতো লেগে থাকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এটিপি সিনথেসিস, ডিএনএ ও রাইবোজোম। এখন আমরা দেখব রাইবোজোমের রাসায়নিক গঠন। এতক্ষণ আমরা ভৌত গঠন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এখন আমরা দেখি রাসায়নিক গঠনে কি কি থাকে। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের প্রায় 65% হচ্ছে প্রোটিন। এখানে প্রোটিন থাকে, গ্লিসারাইড সমূহ থাকে, লিপিড থাকে। এখন আমরা পার্সেন্টেজগুলো জেনে নিই। তাহলে আমরা বলতে পারি শুষ্ক ওজনের 65% হচ্ছে প্রোটিন, 29% হচ্ছে গ্লিসারাইড, 4% হচ্ছে লেসিথিন ও সেফালিন, 2% থাকে কোলেস্টেরল। এছাড়া লিপিডের মধ্যে থাকে লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড। আর বাকি থাকে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, একটু ঠিক করে লিখলাম, ভিটামিন ই, বা কিছু অজৈব পদার্থ। আর আমরা তো বলেছিলামই যে মাইটোকন্ড্রিয়া ঝিল্লি লিপোপ্রোটিন দ্বারা তৈরি। তাহলে আমরা বলতে পারি ঝিল্লি লিপোপ্রোটিন দ্বারা তৈরি। এছাড়া 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম থাকে। তাছাড়া হচ্ছে 0.5% আরএনএ ও সামান্য ডিএনএ থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এর রাসায়নিক গঠন থেকে? প্রথমে বলছে যে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনে 65% থাকছে প্রোটিন, 29% থাকছে গ্লিসারাইড সমূহ, তারপরে হচ্ছে গিয়ে 4% থাকতেছে লেসিথিন সেফালেনিন, আর হচ্ছে 2% থাকছে কোলেস্টেরল। আর যে লিপিডটা থাকছে, লিপিডের প্রায় 90% থাকে ফসফোলিপিড আর 10% থাকে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, কিছু অজৈব পদার্থ। আর এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো বলে নিয়েছি যে ঝিল্লি লিপোপ্রোটিনের বাইলেয়ার দিয়ে তৈরি। এছাড়া 100 প্রকার এনজাইম কোএনজাইম থাকে, 0.5% পরিমাণ আরএনএ এবং কিছু পরিমাণে ডিএনএ থাকে। এখন আমাদের ইম্পর্টেন্ট কাজ, আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে জেনে নিই। মাইটোকন্ড্রিয়ার কাজ, প্রথমে আমরা বলেছি যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়ার সকল প্রকারের শক্তি সরবরাহ হয়ে থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া আর কী কী কাজে সাহায্য করে থাকে? কোষের যাবতীয় যত শক্তি উৎপাদন আছে সেটা মাইটোকন্ড্রিয়ার কাজ। এছাড়া শ্বসনের জন্য যে সকল এনজাইম কোএনজাইম আছে সেগুলোও তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে বলি। প্রথমে আমরা বলতে পারি কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন।
তারপর আমরা বলবো শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম তৈরি করা। এছাড়া শ্বসনের যে শ্বসন প্রক্রিয়ায় যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, এই সব কিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়া হয়ে থাকে। তাহলে শ্বসনে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়া। এছাড়া প্রোটিন সংশ্লেষণ করা স্নেহ বিপাকেও সাহায্য করে থাকে। তাহলে আমরা বলতে পারি প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাক। এছাড়া মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ এবং আরএনএ উৎপাদন করতে পারে, যা বংশগতিতে ভূমিকা রাখে। নিজস্ব ডিএনএ ও আরএনএ তৈরি করে বংশগতিতে ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন ধরনের আয়ন যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি আয়ন এরা সরবরাহ করতে পারে। ক্যালসিয়াম, পটাশিয়াম পদার্থ সক্রিয় পরিবহন। এছাড়া মাইটোকন্ড্রিয়া শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে থাকে। তাহলে আমরা বলতে পারি শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ। এছাড়া রক্তকণিকা এবং হরমোন উৎপাদন করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাটায়নও এরা বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চিত হিসেবে রাখতে পারে। যদি আমরা বলি তাহলে ক্যালসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি ক্যাটায়ন সঞ্চিত রাখা। তাহলে আমরা প্রথম থেকে যদি দেখি, কোষের যাবতীয় কাজের জন্য যত শক্তি আছে তা উৎপাদন করার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম তৈরি করে। শ্বসনের যে ধাপগুলো আছে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফটোফসফোরেশন, এগুলো সব হচ্ছে মাইটোকন্ড্রিয়া করে থাকে। এছাড়া প্রোটিন সংশ্লেষণ এবং স্নেহ বিপাকে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে থাকে। তাছাড়া নিজস্ব ডিএনএ তৈরি করে বংশগতিতে ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের আয়ন, ক্যালসিয়াম, পটাশিয়াম পদার্থ তারা সক্রিয় পরিবহনে সহায়তা করে থাকে। শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সাহায্য করে থাকে। রক্তকণিকা হরমোন উৎপাদন করে থাকে। বিভিন্ন ধরনের ক্যাটায়ন তারা সঞ্চিত করে রাখে, ক্যালসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ। তাহলে আমরা আজকে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়লাম। পরবর্তীতে আমরা ক্লাসে ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।